জাজিরা প্রান্তকে সংযুক্ত করে বসানো হলো পদ্মা সেতুর পঞ্চম স্প্যান, দৃশ্যমান 1.25 কিলোমিটার সেতু। পাঁচ নম্বর স্পেনের কাজ পুরো শেষ হয়ে গেছে, দেখে খুব ভালো লাগতেছে। আমার ছেলেমেয়েরা ঢাকা যাইবো আইব, উপকার হইব। কাজটি দৃশ্যমান, কাজটি পড়ে নেই, ফান্ডিংও আছে, কোনো প্রকার ঘাটতি নেই, কাজেই যথারীতি কাজ চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ সরকার। মন্ত্রীরা বললেন, মন্তব্য করার আগে নিজেদের নির্বাচনের দিকে তাকানো উচিত। ক্ষোভ নাগরিক সমাজেরও। তিন সিটির পর জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি, জানালেন মওদুদ। বয়কটে নিবন্ধন বাতিল হতে পারে স্মরণ করিয়ে দিলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত মিয়ানমার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালো চীন। 48 কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা বিশ্বব্যাংকের। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীর খিলগাঁওয়ে ছুরিকাঘাতে কিশোর খুন। কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রদল নেতা নিহত। দৃশ্যমান এখন পদ্মা সেতুর 5টি স্প্যান। আজ দুপুরের পর সেতুর জাজিরা প্রান্তে শেষ দুটি পিলারের উপর বসানো হয়েছে পঞ্চম স্প্যানটি। এতে পাড়ের সঙ্গে প্রথমবারের মতো সেতুর সংযোগ স্থাপনের পাশাপাশি দৃশ্যমান হল 1.25 কিলোমিটার পদ্মা সেতু। এদিকে জাজিরা প্রান্তের কাজ শেষ হওয়ায় এবার কাজ শুরু হবে মাওয়া প্রান্তে। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। দৃশ্যমান 750 মিটারের পদ্মা সেতু। সেতুতে 40 পিলারের উপর বসবে 41টি স্প্যান। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার হিসেবে এখন দৃশ্যমান হলো 1 কিলোমিটারের কিছুটা কম। আগামী ধারায় মাওয়া থেকে 6 কিলোমিটার পাড়ে দিয়ে নিয়ে আসা হয় স্প্যানটি। শুক্রবার দুপুরের পর শুরু হয় 41 ও 42 নম্বর পিলারের উপর বসানোর প্রক্রিয়া। এর মধ্যে 42 নম্বর পিলারটি জাজিরা পাড়ের উপর হওয়ায় স্প্যানবাহী ক্রেন নিয়ে আসতে পিলারের আশপাশের সব মাটি কেটে নেওয়া হয়। তৈরি করা হয় কৃত্রিম নদী। প্রায় 2 ঘন্টা পর স্প্যানটি বসিয়ে দেওয়া হয় নির্ধারিত পিলারের উপর। আশাবাদী তাই পদ্মার দুই পারের মানুষ। 5 নম্বর স্পেনের কাজ পুরো শেষ হয়ে গেছে, দেখে খুব ভালো লাগতেছে, বুকটা ভরে গেছে। আমার ছেলেমেয়েরা যাইতে আইতে ঢাকা যাইবো আইব, উপকার হইব। 5 নম্বর স্প্যান হওয়াতে আমাদের পদ্মা সেতুর মূল ভিত্তির যে শেষ পিলারের কাজটা এটা সম্পূর্ণ হলো এবং খুবই ভালো লাগলো। জাজিরা প্রান্তের শেষ পিলারটির উপর স্পেন বসে গেছে। এখন এই পারে সড়কের সঙ্গে সেতুর সংযোগ তৈরি করতে বায়োডাক্টগুলো পুরো প্রস্তুত করে নেওয়া হয়েছে। ধীরে ধীরে এসব বায়োডাক্টকে জোড়া দিলে নদীর পাশাপাশি পাড়ের উপরও আরো দৃশ্যমান হবে কাজ। এখন আমাদের যখন পঞ্চম স্প্যানটা হয়ে যাবে তখন আমাদের শুরু হবে রেল লাইন বসানোর কাজ। নিচে রেল লাইন বসানোর কাজ শুরু হবে, তারপরে বসবে রোডের কাজ। রোডের কারণ রেলটা আগে করতে হবে। তো এটা হয়ে গেলে কিন্তু আরেকটা অন্য ধরনের কাজ আবার শুরু হবে। ট্রেন লাইনের ব্যবস্থা করতে হবে। ফার্স্ট ট্রেন লাইন, সেকেন্ড রোড লাইন। কাজটি দৃশ্যমান, কাজটি পড়ে নেই, ফান্ডিংও আছে, কোনো প্রকার ঘাটতি নেই, কাজেই যথারীতি কাজ চলছে। মাওয়া প্রান্তে নকশা জটিলতার কারণে কাজের পুরো মনোযোগ ছিল জাজিরা প্রান্তে। এখন কাজ সরিয়ে নেওয়া হবে মাওয়া প্রান্তে। সেতুর কাজ এখন পর্যন্ত 56% অগ্রগতির দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। 6.15 কিলোমিটার সেতুর তুলনায় এটা হয়তো তেমন বড় কিছু নয়, তবে কোটি মানুষের স্বপ্নকে বুকে ধারণ করে যে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে, নিঃসন্দেহে পঞ্চম স্প্যান বসানো সেখানে এক ধাপ অগ্রগতি। আর সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন পুরো পদ্মা নদীর বুক জুড়ে দেখাবে সেতুর দৃশ্যমান কাঠামো। ফলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় সাধিত হবে আমূল পরিবর্তন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মনক্ষুণ্ণ হয় বন্ধুপ্রতিম রাষ্ট্রের কোনো কূটনীতিকের এমন মন্তব্য করা উচিত নয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করার আগে নিজেদের নির্বাচনের দিকে তাকানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাজমান
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্ক যাতে ক্ষুণ্ণ বা ক্ষতিগ্রস্ত না হয়, মন্তব্য দেওয়ার সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুত্বের স্বার্থে। যারা নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, নাশকতার যে পরিকল্পনা হয়, নির্বাচন বানচালের যে চক্রান্ত হয়, সে ব্যাপারে কি আপনাদের কোনো উদ্বেগ নেই? নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যাচারে বিভ্রান্ত হয়ে দায়িত্বশীল একজন রাষ্ট্রদূতের কথা বলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে সকালে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী আরো বলেন, যারা গণতন্ত্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায় তাদের এদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে বেশি সময় লাগবে না। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেন। নির্বাচনের শুরু থেকেই তারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে, এটা তাদের অভ্যাস। বিদেশি রাষ্ট্রদূত একই সুর মিলিয়ে কথাবার্তা বলেন, তাদের মিথ্যাচারে বিভ্রান্ত হয়ে যখন কথাবার্তা বলেন তখনই আমাদের দুঃখ হয়। আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি তাদের নাই, অথচ তারা হুমকি দিয়ে বেড়াচ্ছেন। গতকালকে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা এমন একটা ঐক্য গড়ে তুলতে চান না 3 দিনের মধ্যে আওয়ামী লীগকে বিদায় করে দেবেন। আমি বলতে চাই, ফখরুল ইসলাম আলমগীর, হুমকি দিয়ে কোনো লাভ নাই। আওয়ামী লীগ যদি ইচ্ছা করে, আওয়ামী লীগের যে কোনো সহযোগী সংগঠন যদি ইচ্ছা করে 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে বিদেশি রাষ্ট্রদূতদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আপনারা দয়া করে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো, সেটি কোনো স্বাধীন সার্বভৌম দেশের জন্য কল্যাণকর নয়, গ্রহণযোগ্য নয়। এদিকে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত যে মন্তব্য করেছেন তা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন বিশিষ্টজনরা। সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বার্নি কার্টারের মন্তব্য বিএনপির হতাশার প্রতিধ্বনি বলেও উল্লেখ করেন তারা। জাতীয় প্রেস ক্লাবে সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রগতিশীল নাগরিক ফোরামের সংবাদ সম্মেলনে বক্তারা কথা বলেন। ঢাকায় বসে বেগম বার্নি কার্ট খুলনার ভোটের পর এবার গাজীপুরের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বলেছেন তা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘনের সামিল বইকি। চেয়ারপারসনের অবর্তমানে তিনি যদি সেই পদ অলঙ্কৃত করে যা বলেছেন এবং বলে যাচ্ছেন, তাতে তার উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পারা অসাধ্য নয়। দুটো গোষ্ঠী আছে, একটি হচ্ছে যে বিরোধী দলের জায়গা থেকে, আরেকটি গোষ্ঠী আছে কিছু পত্রিকা, কিছু সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম এবং কিছু অ্যাম্বাসি। এই গোষ্ঠীটির উদ্দেশ্য হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচনকে বিতর্কিত দেখিয়ে যাতে দলের বাইরে, রাজনীতির বাইরে কিছু সুশীল সমাজের মানুষকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের মানে একটা চেহারার মধ্যে নিয়ে আসা যায় ক্ষমতায়। বিএনপির কর্মকাণ্ড যদি আপনারা দেখেন তাহলে নিশ্চয়ই সেটা প্রতিভাত হবে যে তারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য যতটুকু এফোর্ট না দিয়েছে তার থেকে বেশি এফোর্ট দিয়েছে যে এই নির্বাচনটা কিভাবে প্রশ্নবদ্ধ করা যায় সেটি করার জন্য। আগামী 3 সিটি নির্বাচনের চিত্র দেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। জাতীয় প্রেস ক্লাবে সকালে বেগম জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানান মওদুদ আহমদ। আমরা বারবার প্রমাণ করতে চাই এবং এটাই হবে শেষ পরীক্ষা এই সরকার এবং নির্বাচন কমিশনের জন্য। যদি এই 3টি সিটি কর্পোরেশনের নির্বাচনও এই খুলনা এবং গাজীপুরের স্টাইলে হয়, তাহলে দেশের মানুষের কাছে আমরা প্রমাণ করতে পারলাম যে একটা দলীয় সরকার অধীনে কোনোদিন নির্বাচন নিরপেক্ষ হয় না। আর দ্বিতীয় হলো, আমরা তখন নতুন করে চিন্তা করতে হবে যে সাধারণ নির্বাচনে কোন দলীয় সরকার অধীনে কোনো অবস্থাতেই আমরা নির্বাচন করব কি করব না। এদিকে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যুক্তরাজ্য দেখতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। দুপুরে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। একই সঙ্গে নির্বাচন বয়কটে বিএনপির নিবন্ধন বাতিল হতে পারে বলেও দলটিকে স্মরণ করিয়ে দেন তিনি।
British world are looking and they want to see a fully participatory election. যুক্তরাজ্য বাংলাদেশের সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আমি মনে করি আগামী নির্বাচনে এদেশের মানুষ তাদের ভবিষ্যতের উন্নয়নের জন্য পছন্দের প্রার্থীকে বেছে নেবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আগামী নির্বাচনে অংশ না নিলে কয়েকটি দলের নিবন্ধন সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। So I very much hope that the Bangladeshi people will have the broadest possible choice of candidates. রাত 11টার সময় আরো থাকছে। স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে অবাধে দখল হচ্ছে ফসলি জমি, উজাড় হচ্ছে বনাঞ্চল, গড়ে উঠছে ইটভাটা ও করাতকল, অভিযোগ করেও মিলছে না সমাধান। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারপতির মধ্যে একজন বিচারপতিকে হাইকোর্টে নিয়োগ দেওয়ায় নতুন করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শিগগিরই এ সংক্রান্ত আদেশ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন। মিস্টার জাস্টিস আবু আহমেদ জমাদ্দার, তাকে কিছুদিন আগে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হয়। তো সেই নিয়োগ দেওয়ার কারণে এইটা আবার পুনর্গঠন করার প্রয়োজন হয়েছে। ইতোমধ্যে পুনর্গঠিত হয়ে গেছে। আমার মনে হয় আগামী রোববার বা সোমবার এই আদেশ বেরোবে এবং তারপরেই ট্রাইব্যুনাল বসবে। ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছে আলামিন নামের এক কিশোর। সন্ধ্যা 6টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আলামিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কিছুদিন আগে ক্রিকেট খেলতে গিয়ে আল আমিনের বাগবিতণ্ডা হয় বন্ধু সোহরাবের সঙ্গে। সেই সময় সোহরাব ধারালো অস্ত্র নিয়ে কয়েক দফা আল আমিনকে ধাওয়া করে। বিষয়টি আল আমিনের পরিবার জানার পর যাতে নতুন করে কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য তাকে পাঠিয়ে দেয় কুমিল্লায় এক আত্মীয়ের বাসায়। পারিবারিকভাবে বিষয়টি নিয়ে কথাও বলে তারা। আল আমিনের অন্যান্য বন্ধুরা আশ্বস্ত করে এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। পরে বৃহস্পতিবার আল আমিন ফিরে আসে ঢাকায়। পরিবার জানায় শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় আল আমিন। পরে পরিবারের কাছে খবর আসে সোহরাব তার সহযোগীদের নিয়ে আল আমিনকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বেড়াইতে আসতে পারে যে কিলে গাঞ্জাম লাগি কুমিল্লা তাই দেশে আসছে, আসার পর ওরা সামলাইছি যে কোনো যাইস না টাইস না অনেক কিছু কইছি। মোবাইলটা হয়ে গেছে, আন্টি বসে গেছিলাম, শুনি এসব ঘটনা ঘটছে। মেলা হইতেছে না, এই মেলার মধ্যে সারা গেছে নৌকা আছে না, নৌকার মধ্যে উঠছে, হ্যাঁ গিরুন্ডার লাইছে, গিরুন্ডা যে নামা হ্যাঁ নামনা দেখে টান্দা লুয়ে নামাই আই না। তো একটা ফুল আছে, ফুল রেখা হ্যাঁ কমসে 50-60 জনে কোন ফারা মুড়িয়া যে ফিসিতে ফার মারছে, যে ফারাটা রক্ত দিয়ে মরিয়াছে। এদিকে এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খিলগাঁও থানা পুলিশ। আমরা ঘটনা শোনার সাথে সাথে আমাদের সিনিয়র স্যাররা আমরা আসছি, আমরা এই বিষয় নিয়ে তৎপর আছি, আসামি গ্রেপ্তার করব, মামলা নেব। নিহত আলামিনের বাড়ি বরিশাল। সে নন্দীপাড়া শরণার্থী ক্যাম্পে তার নানির বাড়িতে থাকতো। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বিকেলে শহরের বাঁচা মিয়ার ঘোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় কক্সবাজার পৌর নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন করা নিয়ে বিএনপির দুটি গ্রুপ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক AHM তানভীরকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। ময়মনসিংহে আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর অন্তত 19 জন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ত্রিশালের সাইনবোর্ড এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত অবস্থায় 20 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এদিকে ত্রিশালের কানহর এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া জয়পুরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারীতে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 4 জন নিহত হয়েছেন। ইটভাটার জন্য অবাধে দখল হচ্ছে ফসলি জমি। কিছু ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে অবৈধ দখল প্রক্রিয়ায়। পরিবেশবিদরা বলছেন
আইনের কঠোর প্রয়োগের অভাবে বাড়ছে কৃষি জমিতে অবৈধ ইটভাটার সংখ্যা। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বিস্তীর্ণ এই ফসলের ক্ষেতে হয়তো আর কখনোই ফসল ফলবে না। মানিকগঞ্জের সিঙ্গাইরের বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে এইসব জমি দখল করে ইটভাটা তৈরির পায়তারা করছে প্রভাবশালী মহল। এখানকার 3 ফসলি জমি শুধু নয়, বসত বাড়িও পড়েছে হুমকির মুখে। আমার এইটা বাড়ি, আমি এই যে মেশিনটা করছি তাতে আল্লাহ আমার ভালোই চালাইতেছে। অনেক এই জায়গায় যদি খোলা হয় আমার খুবই দুর্ঘটনা। খালি ধান দি কাটা এগুলো জোর করে নেব, আমাকে কেরা ফিরে। এই যে ধানগুনি, এই ধান যদি কৃষকের বুনা বন্ধ হয়ে যায় তাহলে আমরা এইবার কি খামু? কৃষকেরা কি খাইবো? এই দেশে কিভাবে চলবো? এমন ঘটনা নতুন নয়, এর আগে এই জমিগুলোর পাশেই এমন ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে নামমাত্র মূল্যে জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছে। এই বিকলায় 2 পাখি নিয়ে গেছে, মানে ওই কিছু টাকা দিয়েছে আর কিছু টাকা ওই খালি ঘুরাই বানাইছে, দেয় না। অবৈধ এই ভাটা তৈরির প্রক্রিয়া বন্ধ করতে স্থানীয়রা সরকারি দপ্তরগুলোতে লিখিত অভিযোগ করেছেন, কিন্তু কাজের কাজ তেমনটা হয়নি। 100 লোকের স্বাক্ষর লইছি ইট ভাটা ফিরানোর উদ্দেশ্যে। আমরা এই কাগজ ডিসির কাছে দিছি, তারপর মানিকগঞ্জ ভূমি অফিসে দিছি, ডিএসপির কাছে দিছি, বলধারা কাউন্সিলে দিছি। এরপরেও তারা বলতে আছে যে আমরা খোলা করবই। বরং বলধারা ইউনিয়নের চেয়ারম্যান নিজেই দিয়েছেন ট্রেড লাইসেন্স। আমি এমন বিপদ আছি না বেড়ে গেবে যার নাম গেছে আমার জান দেব টাকা আমেরিকা পাইতেছি এর মাঠের কাছে আসামে। শুধুমাত্র মানিকগঞ্জের এই এলাকায় নয়, বলা চলে ইটভাটার কালো ধোঁয়ায় বিবর্ণ হচ্ছে গোটা বাংলাদেশ। একদিকে 3 ফসলি জমিতে গড়ে উঠছে অবৈধ ইটভাটা, অন্যদিকে সেই ভাটাতেই পড়ছে ফসলি জমির মাটি। এভাবে চললে হুমকিতে পড়তে পারে খাদ্য নিরাপত্তা। ঢাকা থেকে বেরোবার সবগুলো পথ, বিশেষ করে আমিনবাজার, সাভার, হেমায়েতপুর, আশুলিয়া, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ কিংবা নারায়ণগঞ্জের পথে একসময়ের কৃষি জমিগুলোতে অসংখ্য ভাটা চোখে পড়ে। পরিবেশবিদরা বলছেন, সুনির্দিষ্ট আইন থাকার পরও প্রয়োগের অভাবে এসব অপরাধ বন্ধ হচ্ছে না। অনেক সময় কারসাজি করে ডিসি সাহেবরা রিপোর্ট দিয়ে দেন বা ইউএনও সাহেবরা বলে দেন যে এটা আসলে 1 ফসলি, কিন্তু জমি আসলে 1 ফসলি না। ফলে ওই আইনের ফাঁক ফোকর দেখিয়ে 1 ফসলি বলে এগুলোতে ইটভাটা হচ্ছে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি যে আইনটার প্রয়োগ নেই। পরিবেশ অধিদপ্তর বলছে, সীমিত জনবল সহ নানা কারণে সবসময় পদক্ষেপ নিতে না পারলেও বসে নেই তারা। সিঙ্গাইরের ওই ভাটা কোনোভাবেই করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। ভেঙে দেব, আমার পারমিশন ছাড়া করে ফেলে রাখার কোনো সুযোগ নেই, অতি অবশ্যই ভেঙে দেব, জরিমানা করব। সারা দেশে ইটভাটা রয়েছে অন্তত 10,000, এর মধ্যে অনুমোদনহীন ভাটার সংখ্যা 4,000-এরও বেশি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনহীন করাতকলে ছেয়ে গেছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার সংরক্ষিত বনাঞ্চল। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়তই গড়ে উঠছে করাতকল। কাঠের চাহিদা মেটাতে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে এই অঞ্চলের শালবন। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে পরিবেশ বিনষ্টের আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে জগরুল পাশা রুশোর রিপোর্ট। সরকারি বিধিমালা অনুযায়ী কোনো বনভূমির 10 কিলোমিটারের ভেতরে করাতকল স্থাপনের নিষেধাজ্ঞা থাকলেও ফুলবাড়িয়া সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য করাতকল। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এসব করাতকল স্থাপন করেছে প্রভাবশালীরা। করাতকলগুলোতে বনাঞ্চলে গাছ চুরি করে এনে প্রক্রিয়াজাত করে তা পাচার করা হয় দেশের বিভিন্ন স্থানে। এতে উজাড় হচ্ছে বনভূমি, পাশাপাশি সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। এক শ্রেণীর অসাধু কাঠ ব্যবসায়ী বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগসাজশে দেদারসে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। গাছের তলে গেলে মানুষ ভয় করছে, ডরাইছে, এগুলো কিচ্ছু নাই। যারা বড় বড় মানে রক্ষিতি তারা এগুলো নিয়ে গেছে গা ফরেস্টারের সাথে বাঘরি। এই করাতকলগুলোতে অবৈধ কাঠ চিরাই হয়। সমিলগুলো আছে, কোনো মিলেরই মনে হয় কোনো কাগজপত্র নাই। ফুলবাড়িয়া সন্তোষপুর বনাঞ্চলের বিট কর্মকর্তা জানান, অবৈধ করাতকলগুলো বন্ধের লক্ষ্যে একটি তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি, তারা যেন খুব দ্রুত অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে। তবে জেলা প্রশাসক জানালেন, অচিরেই অবৈধ করাতকলগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা বিধি বহির্ভূতভাবে ফুলবাড়িয়ার বনাঞ্চলে করাতকল গড়ে তুলেছেন বেআইনিভাবে, তাদের বিরুদ্ধে আমরা অচিরেই
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে। যেগুলো নতুন হচ্ছে সরকার কর্তৃক যদি অনুমোদিত না হয় এগুলো আমরা অবশ্যই বন্ধ করে দিব। ফুলবাড়িয়া উপজেলায় প্রায় 4000 একর আয়তনের বনাঞ্চলে শাল, গজারি, সেগুন, আকাশী, রাবার গাছ রয়েছে। বর্তমানে এই বনাঞ্চল সংলগ্ন এলাকায় 67টি করাতকল গড়ে উঠেছে। জগলুল পাশা, রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ। নারায়ণগঞ্জে ওয়াসার পাম্প বিকল হয়ে আবারও দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এতে বিপাকে পড়েছেন সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ডের অন্তত 30,000 বাসিন্দা। সকালে পানির দাবিতে বন্দরের ঢাকা মদনগঞ্জ মদনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। ঘণ্টাব্যাপী অবরোধে রাস্তার দুপাশে আটকা পড়ে ছোট বড় শতাধিক যানবাহন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ওয়াসার পাম্প মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। তাদের অভিযোগ, 1 মাস আগে বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকার ওয়াসার পাম্প বিকল হয়ে যায়। বিষয়টি সিটি মেয়র সহ স্থানীয় সংসদ সদস্যকে জানানোর পরও সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে 1 মাস ধরে গোসল, রান্না বান্না ও খাবার পানির চরম সংকটে পড়েন অন্তত 30,000 বাসিন্দা। 6 মাস আগেও ওয়াসার পাম্প বিকল হয়ে প্রায় 3 মাস ব্যাহত হয় পানি সরবরাহ। এক গুণ পানির জন্য এক একটা মহিলা প্রতিটা লাইনে তার নিজস্ব লাইনকে গর্ত করে ওই পানির পাইপটাই না সারা রাত বসে থাকে পানির জন্য। ওয়াসা কর্তৃপক্ষরে আমরা জানাইছি যে আমাদের পানির খুব সমস্যা, মসজিদ পড়তে পারে না। এমপি মহোদয়ের পেপার মাধ্যমে আমরা জানাইছি এই পানি ছাড়া কেমনে জীবনটা বাঁচে? মেয়ররা পাস করায়, চেয়ারম্যান পাস করায়, কারা কইয়া পাস করায়? আমরা পাশাপাশি গায়ে পড়তাছি। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও বর্ষার অজুহাতে কাঁচা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, বেগুন সহ বেশ কিছু পণ্য। সামনে দাম আরও বাড়ার আশঙ্কা বিক্রেতাদের। মাছের সরবরাহ ভালো থাকায় সব ধরনের মাছ বিক্রি হচ্ছে কিছুটা কম দামে। শুক্রবার ছুটির দিন টাটকা সবজি কিনতে সকাল থেকে কাঁচা বাজারে ভিড় করেন ক্রেতারা। সবুজ সবজির ডালি নিয়ে তাই বিক্রেতাদেরও অপেক্ষা ভোর থেকে। দরদামে জমে ওঠে সবজির বাজার। বরাবরের মতোই দাম বাড়ার অভিযোগ ক্রেতাদের। অভিযোগ স্বীকার করে বিক্রেতারা বলছেন, বর্ষার কারণে বেড়েছে কিছু পণ্যের দাম। লতি গেলাম 60 টাকা, কাঁকড়ি গেলাম 60 টাকা, শাক কিনলাম, কাঁচামরিচ কিনলাম, দাম একটু বেশি। এখন বেগুনের দাম বেশি মনে হচ্ছে আর কি, তারপর ওই কাঁচামরিচ বেশি। টমেটো বা কাঁচামরিচ, ধইনাপাতা এসব বর্ষার সিজনে এমনি হয় না। যাই হোক, তা ওই কয়েকটা আইটেম একটু দাম বাড়তে, আর এছাড়া বাকি যে আইটেমগুলো আছে সবগুলো আইটেমে বা 40 থেকে 50-এর ভিতরেই আছে। উল্টো চিত্র মাছের বাজারে। ক্রেতাদের সব ধরনের মাছের দাম কেজিতে 10 থেকে 20 টাকা বাড়ার অভিযোগ থাকলেও অভিযোগ অস্বীকার বিক্রেতাদের। চিংড়ি মানভেদে 500 থেকে 600, রুই 350, মলা 500, কাচকি 550 আর 900 গ্রামের প্রতিহালি ইলিশ 200 টাকা বেশিতে বিক্রি হচ্ছে 3200 টাকায়। ট্যাংরা মাছ কিনছি 700 করে, রুই মাছ 350 আর চিংড়ি মাছ 750 টাকা। দাম তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে। মাছের দাম যদি কাস্টমার বেশি বলে তো আমরা কি করবো? আমাদের কিছু করার নেই। মাছ তো যথেষ্ট পরিমাণ মাছ আছে। বড় ইলিশের দাম একটু বেশি, অন্যান্য মাছের দাম একই রকম। এখন মোটামুটি ফ্রি আছে, রাস্তাঘাট মাছও আসতেছে, কেজিতে 50 টাকা 20 টাকা কমই আছে। এদিকে সরবরাহ ভালো থাকায় দাম কমেছে ব্রয়লার ও পাকিস্তানি মুরগির। প্রতিটি পাকিস্তানি মুরগি মানভেদে 200 থেকে 250 আর ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। আগের দামেই প্রতি কেজি খাসি 700 আর গরুর মাংস বিক্রি হচ্ছে 480 টাকায়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সিম্পুর ও লাইট অফ হোপের যৌথ উদ্যোগে রাজধানীতে হয়েছে শিশুদের পরিবেশ উৎসব 2018, যেখানে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়ানো ছাড়াও কোমলমতি শিশুরা সুযোগ পেয়েছে নিজেদের স্বপ্ন প্রকাশের। সকালে রাজধানীর শিশু একাডেমিতে শুরু হওয়া অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় কার্টুন চরিত্র টুকটুকি, হালুম, শিকু আর ইকরি। রাশেদ বাপ্পির রিপোর্ট। মানুষ তার স্বপ্নের সমান বড়, কেবল স্বপ্নই সম্ভব অবাধ বিচরণের, যেখানে নেই কোনো বাধা, নেই কোনো প্রতিবন্ধকতা। শুক্রবার সকালে কোমলমতি শিশুরা নিজেদের স্বপ্ন বুনেছে ইচ্ছে গাছে। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ আবার ইচ্ছে প্রকাশ করেছে বিজ্ঞানী হওয়ার। তবে সবার উদ্দেশ্য যেন একই, বড় হয়ে দেশের সেবা করা, দেশের মানুষের পাশে দাঁড়ানো। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। কেন? কারণ আমার ফুপা ফুপি ডাক্তার। ডাক্তার কেন হবা? মানুষের ভালোর জন্য। বাংলাদেশের জন্য একটা ইঞ্জিন আবিষ্কার করবো যেটা পানিতে চলবে।
শুধু ইচ্ছে প্রকাশই নয়, মজার মজার নানা কাজের মাধ্যমে নিজের স্বপ্ন চিহ্নিত করা এবং সেই স্বপ্ন পূরণের উপায় শেখানো হয় কোমলমতি শিশুদের। ছিল গাছ লাগানো, গাছের যত্ন নেয়া, পুরাতন জিনিস না ফেলে নতুন কিছু তৈরির কৌশল শেখার ব্যবস্থা। মঞ্চে হাজির হয় শিশুদের প্রিয় মুখ টুকটুকি, হালুম, শিকু আর ইকরি। টেলিভিশনে দেখা জনপ্রিয় কার্টুন চরিত্র চোখের সামনে দেখতে পেয়ে শিশুদের খুশি তখন বাঁধ ভাঙা। একটা বাচ্চা বলছে সে বড় হয়ে সিএনজি ওয়ালা হবে। বড় ছোট ইচ্ছাটা বড় কথা না, ও যে এটা প্রকাশ করতে পেরেছে এটাই অনেক বড় কথা। সৃজনশীলতা বিকাশের কোনো সুযোগ নাই। এখন এই CWSW থেকে বের হওয়ার জন্য এই যে প্রয়াস, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। শিশুরা যেন স্বপ্ন দেখতে পারে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কিভাবে পরিকল্পনা করতে পারে এবং সেভিংস করা, এই বিভিন্ন জিনিসগুলো শেখানো হচ্ছে। শিশুকে তার স্বপ্ন পূরণে এগিয়ে নিতে আরো যত্নশীল হবেন অভিভাবকরা। সুষ্ঠু পরিকল্পনা আর পরিচর্যায় আজকের এই কোমলমতি শিশুরাই একদিন পূরণ করবে তাদের ইচ্ছে, তাদের স্বপ্ন। কচি প্রাণের এই লক্ষ কোটি স্বপ্নের পাখায় ভর করেই এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জাজিরা প্রান্তকে সংযুক্ত করে বসানো হলো পদ্মা সেতুর ৫ম স্প্যান। দৃশ্যমান ১.৫ কিলোমিটার সেতু। নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ সরকার। মন্ত্রীরা বললেন, মন্তব্য করার আগে নিজেদের নির্বাচনের দিকে তাকানো উচিত। ক্ষোভ নাগরিক সমাজেরও। ৩ সিটির পর জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি, জানালেন মওদুদ। বয়কটে নিবন্ধন বাতিল হতে পারে, স্মরণ করিয়ে দিলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত মিয়ানমার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালো চীন। ৪৮ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা বিশ্বব্যাংকের। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।